বিধায়ক কাঞ্চন মল্লিক স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দাদাগিরি করেছেন তিনি, এমনই অভিযোগ। বিভাগীয় প্রধানের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন, এমনই অভিযোগ। রোগীরা প্রতিবাদ করায় বেরিয়ে যান সেখান থেকে তৃণমূল বিধায়ক। আউটডোরে রোগীদের ভিড় দেখে মেজাজ হারান বিধায়ক। চিকিৎসককে ধাক্কাধাক্কি করা হয়েছে, এমনকি হেনস্থা করা হয়েছে, এমনও অভিযোগ উঠছে। ট্রান্সফার করে দেব তোকে, কোট আনকোট এ কথা বলছেন কে? কাঞ্চন মল্লিক। বিতর্কে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে দাদাগিরি করার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। বিভাগীয় প্রধানের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন, আর তার প্রতিবাদ যখন করেন রোগীরা তখন সেখান থেকে বেরিয়ে যান তিনি। আউটডোরে রোগীদের ভিড় দেখে মেজাজ হারান কাঞ্চন মল্লিক। চিকিৎসককে তিনি ধাক্কাধাক্কি করেছেন, এমনকি হেনস্থা করেছেন তিনি, এমনই অভিযোগ উঠছে। ট্রান্সফার করে দেব তোকে এমন হুমকি দিচ্ছেন কাঞ্চন মল্লিক। ওনারা একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে এই দেন, হ্যাঁ প্রেশারে ওষুধ দেন, প্রেশারটা দেখুন, তাড়াতাড়ি প্রেশারটা দেখুন। তারপরে এই যে একটা ডায়াবেটিসের ওষুধ চলছিল, সেটা রিপোর্ট দেখার আগে উনি বলছেন ওটা চলবেন কি চলবে না। সেখানে আমি উত্তর দিতে গিয়ে একটু দেরি হয়েছে, আমাকে তো পেশেন্টটাকে দেখতে হবে। তখন উনি রেগে গেছেন কোনোভাবে, আমি নাকি ডাক্তারের মতো বিহেভ করিনি। তাই অভয়াকাণ্ড 11 মাসে পড়ার দিনে এবার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে চিকিৎসককে হুমকি এবং হেনস্থার অভিযোগ। এদিন কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তিনি তার শাশুড়িকে দেখাতে এসেছিলেন, কিন্তু সেখানে চিকিৎসক তিনি একটি শিশুকে চিকিৎসা করার ফাঁকে তার শাশুড়িকে দেখে না দেওয়ায় তিনি চিকিৎসকের বিরুদ্ধে তিনি চড়াও হন এবং চিকিৎসককে হুমকি দেন এবং তাকে বদলির জন্য তাকে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকেন, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। গোটা ঘটনার প্রতিবাদ করেছে তৃণমূলের দুই চিকিৎসক সংগঠন, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামও। এবং একই সঙ্গে গোটা ঘটনা জানানো হয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরকে এবং তিনি পুরো বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য ভবনকে। এবার দেখার যে স্বাস্থ্য ভবন এ ব্যাপারে ঠিক কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে আছেন চিকিৎসকরা। ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তিনি ফের বিতর্কে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তিনি গিয়ে দাদাগিরি করেছেন, এমনই অভিযোগ। বিভাগীয় প্রধানের বক্তব্য আপনারা শুনলেন, ঠিক কি হয়েছিল তিনি জানাচ্ছিলেন। তিনি সেই সময় রোগী দেখছিলেন এবং সেই সময় কাঞ্চন মল্লিক তিনি তার যে রোগী তাকে নিয়ে আসেন এবং তার প্রেশার চেক করতে বলেন। সেই সময় যিনি দেখছিলেন বিভাগীয় প্রধান, তিনি একজন রোগীকে দেখছিলেন। তিনি বললেন এই রোগীকে ছেড়ে দেওয়ার পর তিনি কাঞ্চন মল্লিক যার সঙ্গে এসেছেন তার প্রেশার চেক করে দেবেন, কিন্তু তা শোনেননি কাঞ্চন মল্লিক, চড়াও হন ওই চিকিৎসকের ওপর। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, আবারও কাঞ্চন মল্লিক বিতর্কার, এবার তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে দাদাগিরি করছেন, তিনি চিকিৎসকের ওপর চড়াও হচ্ছেন, তিনি হুমকি দিচ্ছেন ট্রান্সফার করিয়ে দেবেন তাকে। এদের সবারই একই বক্তব্য যে ট্রান্সফার করিয়ে দেবো। অনুব্রত থেকে কাঞ্চন মল্লিক একটা সমাজ বিরোধী গুন্ডা আর একটা পাঁড়ও মস্তানি করছে। পশ্চিমবঙ্গে কোথায় এসে দাঁড়িয়েছে? এটা কি বলে রাজনৈতিক ক্ষমতা, সরকারি ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা? কোথায় এসে দাঁড়িয়েছে যে মুশকিল হচ্ছে এদের না ক্ষমা চাইতে বেশিক্ষণ লাগে না। আপনার আমার এই রিয়াকশন শেষ হবে না, তার মধ্যে ক্ষমা প্রদর্শন ও ক্ষমাও চেয়ে নেবে। এদের এক পা থাকে গলায়, এক হাত থাকে গলায়, আর এক হাত থাকে পায়, যখন যেটা দরকার হয় টেপে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আপনি ভাবতে পারছেন যে কোনো ডাক্তারের সঙ্গে অসভ্যতা অভব্যতা করাটা যেমন অন্যায়, ঠিক সেরকম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ঢুকে মস্তানি করাটা এটাও মোটেও সমীচীন না, বিশেষ করে যদি আপনি একজন জনপ্রতিনিধি হন। কিন্তু আপনার এটাই মুশকিল হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্বকে যদি রাজনৈতিক পদ পায়, তারা কিন্তু তার সদ্ব্যবহার করে, দুর্নীতিও করতে পারে। এই ধরনের লোকগুলো যখন পদ পায়, যখন ভাবে যে আবার হারানোর কিছু নেই, আমি দিদিকে সেলিব্রিটি ফেস হিসেবে জিতিয়েছি, এটা যখন সে ভাবতে শুরু করে, তখন তারা যা খুশি তাই স্বেচ্ছাচারিতা করতে থাকে। এই কাঞ্চন মল্লিকদের সেটাই করে। যে অভয়া আন্দোলনের সময়ও আপনারা দেখেছেন, প্রথমে গাল দিয়েছে আন্দোলনকারীদের, তারপর ক্ষমাও চেয়েছে। এদের কোনো আসলে পলিটিক্যাল পেডিগ্রি বলতে এদের কিছু নেই।
এদের কোনো অস্তিত্ব নেই, কালকে থেকে এর পথ থাকবে না। একে আপনি কোনো স্ট্যান্ড আপ কমেডিতেও দেখতে পাবেন না। সিনেমা তো ছেড়ে দিন, এতে সিনেমা এলে আর কেউ দেখেও না, স্ট্যান্ড আপ কমেডিতেও একে দেখতে পাবেন না। ধন্যবাদ সজল দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সজল ঘোষ বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বিতর্কে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে বিভাগীয় প্রধানের ওপর চড়াও হচ্ছেন, তাকে হুমকি দিচ্ছেন, তাকে ট্রান্সফার করিয়ে দেওয়ার কথাও তিনি বলছেন। কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিষয়ে শোনাবো। যে ঘটনাটি ঘটেছে দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত এবং ডাক্তারবাবু একজন রোগী দেখছিলেন। যে বা যারাই সেখানে গিয়ে থাকুক তাদের একটু ধৈর্য ধরা উচিত ছিল, কারণ একজন রোগী দেখতে দেখতে তাকে বসিয়ে রেখে নিশ্চয়ই আর একজন রোগীকে দেখতে আসবেন না ডাক্তারবাবু। ফলে যদি এই তাড়াহুড়োয় কেউ ডাক্তারবাবুর সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন তাহলে সেটা একদম ঠিক কাজ হয়নি। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন। গোটা বিষয়টা দুর্ভাগ্যজনক। আর ইতিমধ্যে যে চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটানো হয়েছে, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ উঠছে, তিনি চিকিৎসককে হুমকি দিয়েছেন, তিনি মেজাজ হারিয়ে কথা বলেছেন, ধাক্কাধাক্কি করেছেন, হেনস্থা করেছেন, এমন যখন অভিযোগ উঠছে তখন এই সবটা জানিয়ে স্বাস্থ্য ভবনকে ইতিমধ্যেই ওই চিকিৎসক, আক্রান্ত চিকিৎসক চিঠি লিখেছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ফের বিতর্কে, কারণ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে তিনি দাদাগিরি করছেন এমনই অভিযোগ। বিভাগীয় প্রধানের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন এমনই অভিযোগ। রোগীরা প্রতিবাদ করায় সেখান থেকে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক। আউটডোরে রোগীদের ভিড় দেখে মেজাজ হারান তিনি। চিকিৎসককে তিনি ধাক্কাধাক্কি করেছেন, হেনস্থা করেছেন এমনই অভিযোগ করা হচ্ছে। এমনকি ট্রান্সফার করে দেব তোকে, কোট আনকোট এই হুমকি দিচ্ছেন উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠছে। রোগীরা সেখানে প্রতিবাদ করেছেন, রোগীর আত্মীয়রা যখন প্রতিবাদ করেন সেখান থেকে কাঞ্চন মল্লিক বেরিয়ে যান। আক্রান্ত চিকিৎসক তিনি সবটা জানিয়ে অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্য ভবনে, তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা কথা বলবো তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে, আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। কাঞ্চনবাবু, যে গুরুতর অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, আপনি চিকিৎসককে হেনস্থা করেছেন, ধাক্কাধাক্কি দিয়েছেন, ট্রান্সফার করে দেবেন হুমকি দিচ্ছেন, কেন? আপনি আমায় একটা কথা বলবেন, এই যে অভিযোগগুলো কারা তুলেছেন, তাদের কাছে কি প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ বা কিছু? আমি এই কথাগুলো বলেছি, আমি কি একটা কথা বলতে পারি? হ্যালো, হ্যাঁ আপনি বলছেন, বলুন শুনছি। আমি বলছি একটাই কথা, যে আমি আমার 86 বছরের দিদা শাশুড়িকে, তিনি ভর্তি হয়েছিলেন মে মাসে ট্রপিক্যাল মেডিসিনের ডাক্তারের তত্ত্বাবধানে, তাদের সুচিকিৎসায় 22 মে, যেখানে কিনা অন্যান্য আসানসোলে থাকেন উনি, ওনার ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন, সেইখানে তাদের ইয়েতেই 22 মে উনি রিলিজ হন। এবং আমি তার জন্য, ওনাদের ডাক্তারদের এই পরিষেবার জন্য আমি একটা ফেসবুকে একটা পোস্টও করি, এত সুন্দর পরিষেবার জন্য। আজকে আসানসোল থেকে ওনাকে গাড়ি করে নিয়ে এসেছি শুধু ওপিডিতে টিকিট কাটিয়ে দেখবো বলে। আমি কোনো প্রিভিলেজ ক্লাস হিসেবে কোনো এক্সট্রা ফেসিলিটি নিতে যাইনি, ওপিডিতে টিকিট করিয়ে ওনাকে দেখাতে যাই হুইল চেয়ারে করে নিয়ে। তাতে স্কিন ডিপার্টমেন্টে যখন দেখাই, তিনি রিপোর্ট দেখে ইয়ে করেন, বলেন একটা মেডিসিনের ওখানে কথা বলে নিতে। তো আমি পাশের রুমে আবার টিকিট করিয়ে যখন যাই, তখন ডক্টর রহমানকে আমি বলি যে, উনি আবার চিনতেও পারেন, বলেন যে আমি 3-4জনকে দেখে তারপর আপনাকে দেখবো। আমি তাই দাঁড়িয়েছিলাম এবং জানানোর পর উনি যখন বললেন স্কিনের ব্যাপার, আপনি এখানে এসেছেন, আমি বললাম স্যার ওই একটু প্রেশার সুগার ফ্লাকচুয়েট হয়েছিল বলে ওই জন্য আমাকে বললো একবার আপনার কাছে রিপোর্ট করাতে। তো আমি তাই সেখানে বলেছি আপনি কি প্রেশারটা একবার চেক করবেন? তাতে উনি বললেন আমি কি চেক করবো না করবো সে উত্তরটা কি আপনাকে দেবো? আমি তখনও বলি সরি কিছু মনে করবেন না, সরি আপনি দেখুন। তাতে আমার স্ত্রী এবং আমি জিজ্ঞেস করি, মেটফরমিন বলে একটি ওষুধ চলছিল, সেইটা কি আদৌ চলবে কি চলবে না, এইটা আমি জিজ্ঞেস করি। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। সেটা আমি জিজ্ঞেস করি এটা চলবে কি বন্ধ করে দেবো। তাতে হঠাৎ উনি ফ্লেয়ার আপ করে বললেন আপনি MBBS পাস করেছেন? হ্যাঁ, যদি পাস করেন তাহলে এখানে এসে বসুন, কি লিখবেন তাহলে লিখে নিন। আমার স্যার আপনি হঠাৎ এরকম রুডলি বিহেভ করছেন কেন? আমি শুধু জিজ্ঞেস করছি ওষুধটা চলবে কিছু বন্ধ করে দেবো, এতে আমি কি গরিব অপরাধ করলাম আমি জানি না। এবং উনি যেভাবে চিৎকার করলেন আমার স্ত্রীর ওপর, মানে আমি কেন করলেন আমি জানি না, তা আগে ব্লাড সুগার টেস্ট করাতে হবে, তার সেটা আপনি বলুন।
আগে তো এটাই চলছিল, তাহলে সেটা আপনি বলুন। আপনি এত চিৎকার করছেন কেন এভাবে, এভাবে কেন কথা বলছেন? তার পাশে বসেছিলেন ডক্টর মিশ্রা, অতগুলো লোক ছিলেন। আমারও এবার উল্টে আমি বলি, আমারও তো একটা কিঞ্চিত আত্মসম্মান আছে না? আমি সেখানে তাকে কোনো গায়ে হাত তুলেছি না, কোনো ধাক্কাধাক্কি হয়েছে না, কোনো ধস্তাধস্তি হয়েছে, এবং আমি না কোনো, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি মানে আপনি যথেষ্ট সংযত থেকে কথা বলেছেন, এটাই কি দাবি করছেন আপনি? না, উনি যখন বলেছেন চেঁচামেচি হয়েছে, উনিও বলেছেন আমিও বলেছি, তার জন্য কোনো ধমকি, হুমকি, চমকানি, ট্রান্সফার, গায়ে হাত এগুলো হয়নি। ওখানে সবাই ছিলেন, সিকিউরিটিও ছিল, তারাও এসেছিলেন। সেটাও মানে প্রমাণ সাপেক্ষ, তো ওনাকে প্রমাণটা দিতে বলুন। 2, এবং তারপরে বড় ঘটনা, ওনার পাশে থাকা ডক্টর মিশ্রাই কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে আমার 86 বছরের চলশক্তিহীন দিদাকে প্রেশার চেক করেছেন এবং কি কি চিকিৎসা, কি কি টেস্ট করতে হবে সেটা লিখে দিয়ে সই করেছেন, সেটাও আমার কাছে রয়েছে। তাহলে আপনার বিরুদ্ধে কেন অভিযোগ করা হলো, কি মনে হচ্ছে? তাহলে যারা অভিযোগ করেছে তাকে জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? আপনার নামে তো অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য ভবনে। আমি কি করে বলবো বলুন? তার তাহলে তো তথ্য প্রমাণ নিয়ে নিশ্চয়ই তারা তথ্য প্রমাণ দিক। আর যদি সেটা প্রমাণিত না হয় তখন তাহলে আমি সেই অনুযায়ী, তাহলে আমারও আত্মসম্মান আছে, সেটা তো আমাকেও ভাবতে হবে। কি আশ্চর্য ব্যাপার, এটা তো হতে পারে না। আমি যার দুম দাঁড়াক্কা একটা করে অভিযোগ দিয়ে দিলাম, হয়ে গেল। এটা কি আমার অপরাধ যে আমি একটা ওষুধ চলবে কি চলবে না এটা জিজ্ঞেস করাটাও আমার অপরাধ? একটা 86 বছরের চলশক্তিহীন মহিলাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়াটা আমার অপরাধ? আমার ওপিডিতে নর্মাল টিকিট কেটে একজন যেভাবে সাধারণ মানুষ দেখাতে যায় সেই দেখাতে যাওয়াটাও কি আমার অপরাধ? বুঝতে পেরেছি আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।